ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় প্রকৃতি এবং বিজ্ঞান। আগেরই একটি আলোচনায় আমরা আলোচনা করছিলাম যে প্রকৃতির যেখানে কোনো রোগ জীবাণু আছে সেখানেই তার ওষুধ ও প্রকৃতি ব্যবস্থা করে রাখেন। যেমন ধরুন, যেখানে বিচুটি পাতা গাছ, যেটা গায়ে হাতে পায়ে লাগলে চাকা চাকা হয়ে ফুলে যাবে, তার আশেপাশেই এমনও কোনো গাছ আছে যার দ্বারা সেটা নির্মূলও হবে। মানুষের শরীরের সবথেকে কোমল হলো জিভ। আর দেখুন, জিভের চারিদিকে আছে দাঁত, দাঁতের মধ্যেই জিভকে রাখা হয়েছে। এর দ্বারা বোঝা যায় প্রকৃতি সবকিছু একটা সাম্যতা বজায় রাখছে। প্রকৃতি মানুষকে প্রতিকূলতার মধ্যে রেখেছে ঠিকই, কিন্তু তিনি সেলফ হিলিং মেকানিজমও দিয়েছেন। রোগ দিয়েছেন তো শরীরের ইমিউনিটি পাওয়ারও দিয়েছেন, অর্থাৎ রোগ যেখানে প্রতিরোধ ক্ষমতাও সেখানে। এই প্রসঙ্গেই বলা শ্রীমৎ স্বামীজির কিছু কথা নিয়েই আজকের আলোচনা। পৃথিবীতে সমুদ্র রয়েছে, পাহাড় রয়েছে, রয়েছে সমতল, তিনে মিলে সাম্য বা হারমোনি। সমুদ্রের জল বাষ্প হয়ে পাহাড়ে আছড়ে বৃষ্টিপাত ঘটায়, আর উঁচু পাহাড়ের গা বেয়ে নেমে এসে ওই জল সমতলে উর্বরতা আনে। পাহাড়ের গুরুত্বপূর্ণ পলি সেই জলের দ্বারা প্রবাহিত হয়ে নিচে আসে, যার ফলেই উর্বরতা বাড়ে। এদের একটার অভাব হলে ডিসহারমোনি ঘটে যেত, তিনই চাই। ওই জন্য বর্তমানে বাঁধ নিয়ে একটা সমস্যার কথা কিন্তু বিজ্ঞানীরা বলছেন। কারণ পাহাড় থেকে যখন নদী বিভিন্ন রকম পলি সংগ্রহ করে নিয়ে আসছে, তখন যেখানে বাঁধ দেয়া হচ্ছে সেইখানে কিন্তু সেই পলিগুলো আটকে যাচ্ছে। পরে যখন জল ছেড়ে দেওয়া হচ্ছে, সেই পলিগুলো কিন্তু বাঁধের ওখানে বেশিরভাগটাই আটকে থাকছে। উপযুক্ত পলি কিন্তু আর জলের সাথে ভেসে যাচ্ছে না। তাই একটা ডিসহারমোনি তৈরি হচ্ছে প্রকৃতিগতভাবে। বাঁধ তো আর প্রকৃতিগত জিনিস নয়, ওটা মানুষের তৈরি। এর প্রসঙ্গে সদ্গুরু বলছিলেন, বর্তমানে যে কটি বাঁধ আছে সেগুলিকে ভাঙার দরকার নেই, সেগুলি আছে থাকুক, তার দ্বারা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। কিন্তু নতুন করে আর বাঁধ দেওয়ার মতো কিন্তু মানুষের অবস্থা নেই। তাই উনি নতুন করে বাঁধ দেওয়ার ব্যাপারে, বাঁধ বসানোর ব্যাপারে বারণ করেছেন বারবার করে সরকারের কাছে। এবার আসি স্বামীজির কথায়। স্বামীজি এক আলোচনায় বলছিলেন, 72 বছর বয়স পর্যন্ত মজ্জা তৈরি হয়, অর্থাৎ আমাদের শরীরের যে মজ্জা হাড়ের ভিতরে, সেই হাড়ের ভিতরের মজ্জা উনি বলছেন 72 বছর বয়স পর্যন্ত মজ্জা তৈরি হয়। সাধুর মজ্জা লালচে আর অন্যদের হলদে পাড়া। সাধুর হাড়ে এত মজ্জা যে পুরানোর সময় বাঁশ ফাটার মতো হাড় পটাং পটাং করে ফাটে। অন্যদের জলে ফুসফুস করে। মজ্জাতেই পোটেনশিয়াল এনার্জি, মজ্জাই শক্তির উৎস। আরও বললেন, মৃত্যুর পর তম শরীরে শিগগির পচন ধরে, রজ শরীর তার চেয়ে কিছু বেশি সময় ভালো থাকে, সত্য শরীরে পচন ধরতে আরও কিছু দেরি হয়। এছাড়া উনি আলোচনা করেছেন বংশানুক্রমিক রোগ নিয়ে। উনি বলছেন 66টা রোগকে ডিজেনারেটিভ রোগ বলা হয়েছে। 66টা রোগ, 66। কোনো ওষুধ নেই, এই রোগের কোনো ওষুধ নেই। তবু কিন্তু ওষুধ দেয়, ডাক্তাররা ওষুধ দেয় ওষুধ কোম্পানিগুলোর মুনাফার জন্য। বড় বড় এমআররা যায়, ডাক্তারকে সেই ওষুধগুলো লিখতে বলে, না লিখলেও বা চলবে কী করে। সেই জন্য ডাক্তাররাও এর সুবিধা পান। আর এই সুবিধা পাওয়ার জন্য ডাক্তারদের কিন্তু জানা সত্ত্বেও সেই ওষুধ লিখতে হয়। তাই স্বামীজি বলছেন, বাবা, যদি বংশানুক্রমিকই হয় তবে ঠাকুরদার হলো কেন? তার ঠাকুরদার তো ছিল না। আসলে পিতামহের শরীরে টিউনের গণ্ডগোল হয়ে গিয়েছিল, তাই তখন থেকে তার মধ্যে এবং তারপরে পিতার মধ্যে এলো। টিউন ঠিক করতে পারলে রোগ ভালো হবে। প্রকৃতির কাজে নাক না গলানোই ভালো। প্রকৃতি
তার দানের মাত্রা বেঁধে দিয়েছেন এবং তার সব কাজই কল্যাণমুখী। স্বামীজি এই প্রসঙ্গে একটি ঘটনা বলছিলেন রাশিয়ায়। উনি বলছিলেন, রাশিয়া আঙ্গুরের সাইজের বড় বড় গম ফলালো, গম গাছ, কিন্তু একটা গমের ছড়ায় যেখানে 60-70টা গম হয় সেখানে ফলল মাত্র 2টো। প্রকৃতির হিসাব দেখো। লাউয়ের আকারে মস্ত শশা ফলল, কিন্তু যেখানে 80 কিলো ফলতো সেখানে ফলল মাত্র 30 কিলো, কমে গেল। ওরা জিনের পরিবর্তন ঘটিয়ে গরিলার মজবুত পুষ্ট শরীর মানুষের মাথার সাথে জুড়তে চাইল। আমেরিকা এবং অন্যান্যরা আটকে উঠল। যদি বিপরীত ঘটনা ঘটে যায়, মানুষের শরীরে গরিলার মাথা জুড়ে যায়, তাহলে? জর্জ বার্নার্ডসের কাছে এক সুন্দরীর প্রস্তাব রাখার কথা শুনেছ তো? সকুৎসিত দর্শন, তবু তার মেধার জন্য ওই রূপসী তার কাছে বিয়ের প্রস্তাব রাখে। এই ভরসায় রাখে যে তাদের মিলনে যে সন্তান হবে সে রূপসীর রূপ আর শয়ের মেধার অধিকারী হয়ে অসামান্য একজন হয়ে দাঁড়াবে। তার কথা শুনে শ হেসে বললেন, যদি বিপরীত হয়, যদি তোমার বুদ্ধি আর আমার চেহারা নিয়ে জন্মায় তবে? এবার স্বামীজির বলা আরেকটি প্রসঙ্গে আসি। স্বামীজি বলতে শ্রীমৎ স্বামী পরমানন্দজি। আমরা অনেকেই এলিয়েনদের কথা শুনেছি। আসলে এলিয়েন আছে, পৃথিবীর মতো অনেক গ্রহ আছে, কিন্তু সেগুলো অনেক কোটি আলোকবর্ষ দূরে, যার ফলে পৌঁছানো প্রায় অসম্ভব। একমাত্র সাধুরা নন ফিজিক্যাল ডাইমেনশনের মাধ্যমে ওনারা কিন্তু পৌঁছে যান। আমাদের গুরু ভগবান গেছেন, লোকনাথ বাবা গেছেন, শ্রীমৎ স্বামী পরমানন্দজিও গেছেন। তবে এইরকম অনেক গ্রহ আছে যারা মানুষের থেকে খুবই উন্নত, এবং যার ফলে ওনারা কিন্তু এই জগতে আসার চেষ্টাও করেছেন। যেমন ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। ইউএফও সম্বন্ধে এখন মেনে নেওয়া হচ্ছে যে অন্য গ্রহ থেকে মানুষের সমগোত্রীয় জীব পৃথিবীতে বহু পূর্ব থেকেই আসছে। ইউরোপে স্বামীজির সাথে ঘটেছে, ওখানে এক মহিলা যার বয়স এখন 105 বছর, সে 65 বছর আগে ওইরূপ গ্রহান্তর থেকে আসা দুজনের মুখোমুখি হয়েছিল। ওদের চেহারা অত্যন্ত ছোট, মহিলার তুলনায় একেবারেই কিছু নয়, কিন্তু ওরা ব্যাটনের মতো ছোট্ট একটা জিনিস তার সামনে ধরতেই তার শরীর একেবারে শিথিল হয়ে গেল। ওরা ওখানে কি করলো তা সে জানে না। চলে যাবার আগে ওরা তার শরীরের নিচের দিকে একটা ফুটো করে দিয়ে গেল এবং ব্যাটনটা ঘোরাতেই তার শরীর ঠিক হয়ে গেল। এই ঘটনার পর থেকে সেই মহিলার আর কোনোদিন কোনো অসুখ হয়নি। তার দেহ সকল জীবাণুর বিরুদ্ধে ইমিউন হয়ে গেছে। হয়তো জিজ্ঞাসা করবে, অন্য গ্রহ থেকে কাউকে কোনো যানে পৃথিবীতে আসতে হলে তো আলোর চেয়েও বহুগুণ অধিক গতিতে আসতে হবে, না হলে যাত্রাপথেই তার পরমায়ু শেষ হয়ে যাবে এবং ওই গতিতে সব কিছু এনার্জিতে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এখানে পৌঁছাবে কী করে? মনে করো, সামনের ওই একমাত্র দরজা দিয়ে 1 লক্ষ লোককে যেতে হবে। কত সময় লাগবে? বহু সময়। একটি ঘরের দরজা কল্পনা করুন, সেখান থেকে 1 লক্ষ লোককে যেতে হবে, অনেক সময় লাগবে। এখন ধরো ওই 1 লক্ষ লোককে একটি এককে আনা হলো, পলকের মধ্যে তো দরজার বাইরে পাঠানো যাবে। আরে ঈশ্বর তো তাই করেন, স্বামীজি বলছেন। আরে ঈশ্বর তো তাই করেন। বটের বীজ পাঠালেন, তার মধ্যে অসংখ্য ডালপালা, ঝুড়ি সব রয়েছে, ফল সব রয়েছে। বীজটা থেকে পরে ওসব প্রকাশিত হয়ে পড়ে। টেপ রেকর্ডারে কি থাকে? গান থাকে কি? না, থাকে ইম্পালস। ওই থেকেই গানের স্ফুরণ হয়। এবার মনে করো, বীজাকারে কিছু এলো আর তারপর পৃথিবীতে এসে ইউএফও আকারে প্রকাশ হয়ে গেল। উনি আরও বললেন, বাবা এখন 14দশ মনু চলছে, এর আগে 13 বার এর চাইতে উন্নত হাইটেক পৃথিবী এসেছিল। বর্তমানে যা তা হাইটেকের বাল্যাবস্থা মাত্র। আজ বিজ্ঞানী এবং বিজ্ঞানের উদ্ভাবিত বিষয় দুই সমস্যার মুখোমুখি। উনি আরও বললেন, বিজ্ঞানীরা যা কিছু বানিয়েছেন তার অধিকাংশই রাজনৈতিক নেতাদের হাতে পড়ে ধ্বংসের কাজে ব্যবহার হচ্ছে। তবে যুদ্ধে যেমন একদিকে বিনাশ হয়, তেমন অন্যদিকে আবার নতুন নতুন উদ্ভাবনও হয়। রক্ত সংরক্ষণের জন্য ফ্রিজ হলো, দ্রুত সৈন্য পাঠাবার জন্য কিংবা লুটের মাল নিয়ে আসার জন্য এরোপ্লেনের উদ্ভাবন হলো।
জাপান এবং জার্মানির কত কত বিজ্ঞান গবেষণার পাণ্ডুলিপি যুদ্ধের তাণ্ডব চলাকালে শত্রুর হাতে এসে গেল। আজকে পৃথিবীর বিজ্ঞানীরা দুই দলে বিভক্ত। একদল বৃহস্পতি নীতি অনুসরণ করে ধ্বংসাত্মক আবিষ্কার করবেন না বললেন, অন্য দলটাকে নানা প্রলোভন দেখিয়ে ওই কাজেই লাগানো হলো। যে দলটা ধ্বংস চায় না তাদের উপর নানা ধরনের অত্যাচার হতে থাকলো। বৃহস্পতি আর শুক্র ভাবধারার এই যে দুটো দল গড়ে উঠল তার শুভ ইঙ্গিত বহন করছে। মহাত্মাদের ঈশিতা শক্তিতেই এই শুভ ভাবনার উদয় হয়েছে। স্বামীজির কথা এটা স্পষ্ট যে প্রকৃতির ভারসাম্য ভাব। দেখুন, মানুষের মধ্যেও যেখানে খারাপ দল তৈরি হচ্ছে সেখানে তার অপোজিটে কিন্তু ভালো দলও তৈরি হচ্ছে, একটা সাম্যাবস্থা। তো প্রকৃতি এটি সবসময় রক্ষা করে চলে। এই আলোচনা থেকে এটাও পরিষ্কার যে এলিয়েন এটি কোনো বানানো বা কাল্পনিক শব্দ নয়, এটি বাস্তবেও সম্ভব এবং অনেক উন্নত মানের পৃথিবী থেকে বীজ আকারে, খুব ছোট্ট আকারে তারা এখানে এসে নিজেদেরকে প্রকাশিত করে ফেলে এবং সেই জন্যই আসা সম্ভব হয়েছে অনেক দূর থেকেও। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।